মিডিয়ার প্রতিনিধি যারা আছে আমি একটু বলবো আপনারা চেয়ার থেকে নেমে দাঁড়ান, যাতে পিছনে মায়েরা রয়েছে তাদের দেখতে অসুবিধা হবে নইলে। আমি প্রথমেই আজকে এই সমাবেশের সভাপতি, ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় উমাপদ পুরকায়েত এবং সঞ্চালক আজকের সভার ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের সভাপতি সম্মানীয় অরুময় গায়েন মহোদয়, আমি দুজনকে ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে আমরা পেয়েছি আমাদের এই জেলার সভাপতি, আমাদের সকলের সর্বক্ষণের কর্মী, মমতা ব্যানার্জির প্রথম দিনের সহযোদ্ধা সৈনিক সম্মানীয় সুভাষিস চক্রবর্তী মহোদয়, আমি তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা পেয়েছি বর্ষিয়ান বিধায়ক, বজবজ কেন্দ্রের বিধায়ক সম্মানীয় অশোকদেব মহোদয়, আমি তাকেও আমার শ্রদ্ধা জানাচ্ছি। রয়েছেন দিলীপ মণ্ডল, বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক, মানুষের সর্বক্ষণের রাজনৈতিক কর্মী, সাথী, দীর্ঘদিনের নেত্রীর সহযোদ্ধা, আমি দিলীপ দাকে ধন্যবাদ জানাই। রয়েছে এই জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং ক্যানিং পূর্বের বিধায়ক ভাই শৌকত মোল্লা সহ আমরা পেয়েছি ফলতা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং ব্লকের যুব কংগ্রেসের সভাপতি জাহাঙ্গীর খান থেকে শুরু করে এই ফ্লেক্সটা খুলে দাও, এই ফ্লেক্সটা খুলে দাও, পিছনে লোক আছে দেখতে সুবিধা হবে, ফ্লেক্স রাখার দরকার নেই। আর যারা গাছে বসে গাছে উপরে উঠেছো নামো, গাছ থেকে নামো, ঠ্যাং ভাঙবে নইলে, এখন অনেক লড়াই বাকি আছে, গাছ থেকে নামুন সাবধানে। আপনারা এখানে চলে আসুন, জায়গা আছেন দেখতে পাবেন, অসুবিধা নেই, জীবন বাজি নিয়ে গাছে ওঠার কোনো দরকার নেই, এখানে চলে আসুন, এখানে দেখতে পাবেন। ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি গৌতম অধিকারী থেকে শুরু করে 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মেহবুব রহমান গায়েন সহ ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটির প্রাক্তন পৌর প্রধানা মীরা হালদার রয়েছেন, কাউন্সিলর প্রণব দাস থেকে শুরু করে জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ভাই অমিত সাহা রয়েছেন, সভাপতি 1 নম্বর ব্লক ডায়মন্ড হারবার পঞ্চায়েত সমিতির পম্পা চৌধুরী সহ 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কালিদাস প্রামাণিক, সহসভাপতি জালাল সর্দার, সম্মানীয় বরজান শেখ সহ তরুণ রয় রয়েছেন, জেলার স্পোক্সপারসন শ্রীকৃষ্ণ সাহা, শাহানা মল্লিক, জেলা পরিষদ মেম্বার ডলি কয়াল সহ ওয়াহিদা খাতুন গায়েন সহ সৌমেন তরফদার, রাজর্ষি দাস, ভাই শামীম, নিরুপম হালদার, পুতুল হালদার, ঝর্ণা চক্রবর্তী, মোহিনীদি সহ পূর্ণেন্দু হালদার, উমানাথ মান্না, রুচিরা চক্রবর্তী, দেবকী হালদার, সুদীপ চক্রবর্তী, অরবিন্দ মণ্ডল, নীতিশ মোদক, যারাই রয়েছেন আমাদের সকলের অভিভাবক। শক্তিদা বক্তব্য রেখেছেন, শক্তিদা রয়েছেন ট্রেড ইউনিয়নের জেলার সভাপতি, আমি শক্তিদাকেও আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা প্রণাম নিবেদন করছি। এবং যারা আজকে সভামঞ্চে বসেছেন, কারণ নাম যদি বাদ গিয়ে থাকে আমি তাদেরকেও, আমি ব্যক্তিগতভাবে একটা নাম যদি নিয়ে আপনাদের সম্বোধন করতে পারতাম আমার থেকে বেশি খুশি কেউ হতো না, কিন্তু অনেকক্ষণ ধরে আমার মা বোনেরা এই সভায় এসছে এবং মাঠ উপড়ে পড়েছে, যতদূর চোখ যাচ্ছে প্রায় মানুষের ভিড়, রাস্তায় 2 কাতারে মানুষের লাইন। আমাদের মাঠ আজকে ছোট হয়েছে। সাধারণত আমরা ডায়মন্ড হারবারের মিটিং করলে আমরা চেষ্টা করি বড় মাঠ বলতে খুব কম এই লোকসভা কেন্দ্রে। আমি 29শে নভেম্বর একটা মিটিং করেছিলাম মুচিসায়, প্রায় 80,000 90,000 লোকের মাঠ, সেই মাঠও ভরে গিয়েছিল এবং তিল ধারণের জায়গা ছিল না, কিন্তু সেই মিটিংয়ে ডায়মন্ড হারবার লোকসভার 7টি বিধানসভা থেকে লোক গেছিল। আজকের এই কেল্লার মাঠে আমাদের জনসভা করতে গেলে মিনি বাস ভরিয়ে কলকাতা থেকে লোক আনতে হয় না, 3টে ব্লক থেকে লোক এসছে, ডায়মন্ড হারবার 1, 2 আর ফলতা, 2টো বিধানসভা আর 3টে ব্লক। তাতেই যা পরিস্থিতি, মাঠে লোক দাঁড়ানোর আর জায়গা নেই, রাস্তায় লোক দাঁড়িয়ে আছে। এবং মানুষের যাতে ভোগান্তি না হয়, আমি সভা দীর্ঘায়িত করব না বা আমার বক্তব্য দীর্ঘায়িত করব না,
কিন্তু আমরা আজকে এই মাঠে কেন মিটিং করছি? আমি মিটিং করতে পারতাম ফলতায়, আমি মিটিং করতে পারতাম সাতগাছিয়ায়, আমি মিটিং করতে পারতাম বিষ্ণুপুরে, আমি বজবজে করতে পারতাম। আপনারা জানেন 10 তারিখে বিজেপির সর্বভারতীয় সভাপতি ডায়মন্ড হারবারে মিটিং করতে এসেছিল। মিটিংয়ে কি লোক হয়েছিল মিডিয়ায় কেউ দেখতে পায়নি, কিন্তু মিডিয়ায় কি দেখিয়েছে যে তাদেরকে হেনস্থা করা হয়েছে ইট পাটকেল মেরে। বিজেপি নিজেকে এই পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল বলে দাবি করে, তার সর্বভারতীয় সভাপতি এই লাইট হাউস ময়দানে মিটিং করতে এসেছিল। কত লোক হয়েছে? 400 450। চাওয়ালা, মুড়িওয়ালা, প্রেস, মিডিয়া সব নিয়ে 500 লোক হয়নি। সেটা যাতে মানুষের সামনে না তুলে ধরে, তাই জন্য পূর্ব পরিকল্পিতভাবে আপনারা বলুন তো, আমি এখানে সাংসদ হয়েছি 6 বছর হয়ে গেল, 6.5 বছর পেরিয়ে গেল। 2014 সালের মে মাসে আমি জিতেছি। আমি এতবার এসছি, আমাদের মুখ্যমন্ত্রী এতবার এসছে, বড় বড় নেতা এসছে, মন্ত্রী এসছে। আপনারা শুনেছেন কোনোদিন ভিআইপি কনভয়ে মিনিবাস থাকে? আপনারা শুনেছেন কোনোদিন ভিআইপি কনভয়ে 150টা মোটরসাইকেল থাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি 14ই মে 2019 সালে যারা ভেঙেছিল, এবং সেই ঘটনার প্রধান নায়ক রাকেশ সিংকে নিয়ে এসছে কনভয়ে করে, আপনারা কোনোদিন শুনেছেন? এবং সাধারণ মানুষের ক্ষোভ, সাধারণ মানুষের অভিযোগ, সাধারণ মানুষের দুঃখ, সাধারণ মানুষের এমন জায়গায় পৌঁছেছে, ক্ষোভ বিক্ষোভ কেন্দ্রীয় সরকারের জনবিরোধী একের পর এক নীতি কর্মসূচির কারণে কিছু মানুষ, তাদের পথ হয়তো আটকে ছিল, কেউ হয়তো একটা ইঁট মেরেছে, সেই ইঁটটা জানলা দিয়ে ঢুকেছে। আমি সকলকে অনুরোধ করব, আপনাদের যদি ক্ষোভ থাকে, আপনাদের যদি বিক্ষোভ থাকে, ক্ষোভের বহিঃপ্রকাশটা ইঁটের মাধ্যমে নয়, ইভিএম এর মাধ্যমে আগামী দিন দিতে হবে আমাদের। আপনি দেখুন, আমরা সাংসদ যারা হয়েছি, আগে 5 কোটি টাকা করে কেন্দ্র সরকার দিত মানুষের উন্নয়নের কাজ করার জন্য। যবে থেকে করোনা শুরু হয়েছে, এই 5 কোটি টাকাও নরেন্দ্র মোদী কেড়ে নিয়েছে। আগে প্রত্যেকটা ছোট ছোট অঞ্চল বুথে কোথাও 4 লাখ, কোথাও 5 লাখ, কোথাও 6 লাখ ছোট ছোট রাস্তা তৈরি হতো, 2টো টিউবওয়েল লাগাতাম। একটা স্কুলের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য কোনো স্কুলকে 5 লাখ দিতাম, 10 লাখ দিতাম। মার্চ মাস থেকে নরেন্দ্র মোদী সরকার সেই 5 কোটি টাকাটাও কেড়ে নিয়েছে। কিন্তু মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, বাংলাতেও করোনা চলছে, যারা বিধায়ক রয়েছে তারা আজও 75 লক্ষ টাকা করে নিজেদের বিধায়ক তহবিল পাচ্ছে। এটাই হচ্ছে নরেন্দ্র মোদী আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে পার্থক্য। 5 কোটি টাকা সাংসদ পেত 7টা বিধানসভায় খরচ করবে বলে। কোথাও ছোট 4টে রাস্তা করতাম, কোথাও একটু টিউবওয়েল করতাম, কোথাও একটা স্কুলকে টাকা দিতাম, কোথাও 2টা অ্যাম্বুলেন্স করে পঞ্চায়েত সমিতিকে দিতাম। এখন সেটাও নরেন্দ্র মোদী সরকার কেড়ে নিয়েছে। কেন? করোনা চলছে বলে। আপনি আমার মাইনে বন্ধ করে দিন না, মানুষের টাকা কেন চাইছেন? আমি মাইনা পাই 1 লক্ষ 1.5 লক্ষ সাংসদ হিসেবে, আমি ঘোষণা করছি আমার মাইনার দরকার নেই। 5 বছর সাংসদদের মাইনা বন্ধ করে দিন। কিন্তু মানুষের জনকল্যাণের জন্য যে টাকা, সেই টাকা কারার অধিকার আপনাকে কে দিয়েছে? 5 কোটি টাকা আপনি কেড়ে নিলেন। ভারতবর্ষের 543টা সাংসদ, বাংলায় 42টা সাংসদ, 42 × 5 মানে বছরে 220 কোটি টাকার ফান্ড বন্ধ। 5 বছর হলে প্রায় 1200 কোটি টাকার ফান্ড বন্ধ। কোথায় যাবে? মোদিবাবুর প্রচারে যাবে। তখন করোনা আসে না। যখন 8000 কোটি টাকা দিয়ে এরোপ্লেন কিনছে নিজের জন্য, বিদেশ ভ্রমণ করবে বলে, টোটো করে এদেশ থেকে ওদেশ ঘুরে বেড়াবে, তখন করোনা পরিস্থিতি সামনে আসে না। যখন অ্যাডে হাজার হাজার কোটি টাকা খরচা করবে, তখন আসে না। কিন্তু মানুষের কাজের জন্য যে সাংসদরা 5 কোটি টাকা করে পায়, সেটা যেন তেন প্রকারে বন্ধ করতে হবে। আমি বলছি ওপেন চ্যালেঞ্জ, আপনি আজীবন, আমি যতদিন সাংসদ থাকবো, আমি 1 পয়সা মাইনা নেব না, আপনি আমার মাইনা কেটে নিন, কিন্তু মানুষের টাকা আপনাকে রিলিজ করতে হবে। এই 5 কোটি টাকা বন্ধ যদি থাকে, আমরা এই লড়াই দরকার হলে দিল্লির বুকে নিয়ে যাব। এবং আমি বলছি যে আমরা থেমে থাকবো না। আমি অনেক দিন আগে আপনাদের বলেছিলাম, এই ফলতা মথুরাপুর প্রজেক্ট জলের কাজ চলছে। 3 মাসের মধ্যে, আমি আজকে আপনাদের ডিটেলসটা দিচ্ছি, 3-4 দিনের মধ্যেই নতুন বছর শুরু হবে। মমতা ব্যানার্জি সরকারের তরফ থেকে এটা আপনাদের প্রতি উপহার। কি? এই ফলতা মথুরাপুর প্রজেক্ট, জলের প্রজেক্ট
আমি 5 বছর আগে সুব্রত মুখোপাধ্যায়ের হাত ধরে এই ফলতায় তার শুভ শিলান্যাস হয়েছিল। আজকে প্রায় শেষের মুখে। ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকে 11টা রিজার্ভার লাগছে, ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকে 8টা রিজার্ভার লাগছে, ফলতায় 10টা রিজার্ভার লাগছে। আর স্ট্যান্ড পোস্টের মাধ্যমে বুথে বুথে জল আগামী 2 মাসের মধ্যে শুরু হয়ে যাবে। ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লক 1100 স্ট্যান্ড পোস্ট করা হচ্ছে। ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লক 800টা স্ট্যান্ড পোস্ট করা হচ্ছে। আর ফলতায় 1000 স্ট্যান্ড পোস্ট করা হচ্ছে। সব মিলিয়ে প্রায় 2টো বিধানসভায় 3000টা স্ট্যান্ড পোস্ট করা হচ্ছে। এবং নলবাহিত পানীয় জল আগামী 2 মাসের মধ্যে আপনারা যেখানে আছেন আপনাদের বাড়িতে, আপনাদের পাড়ায়, সব জায়গায় পৌঁছে যাবে, এটা আমি কথা দিয়ে গেলাম আজকে। আর যেখানে যা সমস্যা রয়েছে এগুলো আমরা দেখছি, আপনারা চিন্তা করবেন না। অনেকের হিংসা হয় যে ডায়মন্ড হারবারে বেশি কাজ হয়, ওই জেলায় কাজ হয়নি কেন, এই জেলায় কাজ হয়নি কেন। কোন জেলায় কাজ হয়নি? যারা বলে পূর্ব মেদিনীপুরে কাজ হয়নি, দক্ষিণ 24 পরগনায় কাজ হয়েছে। এখন অনেকে আবার পাল্টিবাজি করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। আগে ভারতীয় জনতা পার্টি আমাকে আক্রমণ করতো তাদের নেতারা, কৈলাস বিজয়বর্গীয় করত, অমিত শাহ করত, দিলীপ ঘোষ করত, রাহুল সিনহা করত, বাবুল সুপ্রিয় করত। এখন এদের নেতা কম পড়েছে, সেই তৃণমূল থেকে নেতা ভাঙিয়ে নিয়ে গিয়ে আমাকে আক্রমণ করতে হচ্ছে। আমি তো 29শে নভেম্বর মুচিসার মাঠে সভা করেছিলাম, বলেছিলাম ক্ষমতা থাকলে, বুকের পাটা থাকলে আপনি আমার নাম নিয়ে আমাকে আক্রমণ করে দেখান। 1 মাস পেরিয়ে গেছে, এখনো আক্রমণ করেনি নাম নিয়ে। 1 মাস পেরিয়ে গেছে, আমি তো নাম ধরে ধরে বলেছি। আমি তো বলেছি কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীয় কর্পোরেশনের আধিকারিকদের ব্যাট দিয়ে ঠেঙিয়েছে, তিনি গুন্ডা। আমি তো নাম ধরে বলেছি কৈলাস বিজয়বর্গীয় বহিরাগত। আমি তো নাম ধরে বলেছি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ গুন্ডা। আপনার ক্ষমতা থাকলে আমাকে আটকান। দিলীপ ঘোষ আবার আমার বিরুদ্ধে মামলা করেছে, দিলীপ ঘোষ আবার আমার বিরুদ্ধে মামলা করেছে কোর্টে, যে ভেঙে দাও, গুড়িয়ে দাও, স্ট্রেচারে শুয়ে দেবো, হাত ভেঙে দেবো, পুঁতে দেবো, জ্বালিয়ে দেবোর কথা বলে। সে এখন আইনের পথ অবলম্বন করছে আমার পাল্লায় পড়ে। আমি খুশি, এটা অত্যন্ত খুশির ব্যাপার যে দিলীপ ঘোষের মতো লোক এখন কোর্টে গিয়ে কোর্টের সাহায্য নিচ্ছে। আইনত লড়াই হোক না, কত ধানে কত চাল বুঝিয়ে দেবো। আর যারা এখনো ভাবছে যে বিজেপির কথায় নাচবো, নিজের মেরুদণ্ডটা বিক্রি করে দিয়ে, বাংলার মান সম্মান কৃষ্টি ঐতিহ্যকে বিক্রি করে দিয়ে, লজ্জার মতো কি বলছে, বলছে বাংলাটাকে নরেন্দ্র মোদীর হাতে তুলে দিতে হবে। বাংলা কি আলু, পেঁয়াজ, টমেটো না জয়নগরের মোয়া যে নরেন্দ্র মোদীর হাতে তুলবে? বাংলা কি নরেন্দ্র মোদীর হাতে তুলে দিতে হবে? বাংলাটা কি বস্তু নরেন্দ্র মোদীর হাতে তুলে দিতে হবে? এক বাপের বেটা হলে আগে ডায়মন্ড হারবারটা তুলে দেখান, কত ধানে কত চাল বুঝি। বাংলায় তো 42টা কেন্দ্র রয়েছে, এই ডায়মন্ড হারবারটা নরেন্দ্র মোদীর হাতে তুলে দেখা। নরেন্দ্র মোদী তো নিজে মিটিং করতে এসেছিল, লাইট হাউস মাঠে মিটিং করে গেছে। সন্ধ্যে 5টায় এসেছিল, 2 ঘন্টার নিচে গ্রিন রুমে বসেছিল, লোক হয়নি। তারপর 2 ঘন্টা পরে স্টেজে উঠেছে, 1/2 ঘন্টা ভাষণ দিয়ে পালিয়ে গেছে। আর এই এলাকার মানুষ আমাকে 3.5 লক্ষ ভোটে জিতিয়েছে। ক্ষমতা থাকলে 7টা বিধানসভা তো আছে, এই 7টা বিধানসভার মধ্যে একটা নরেন্দ্র মোদীর হাতে তুলে দেখান না। পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল, আর এই ডায়মন্ড হারবার আর ভাইপোই তো একটা দলকে লেজে গোবরে করে দিয়েছে। অন্যদের সাথে আপনারা লড়বেন কি? তৃণমূল থেকে পাল্টি খেয়ে নিজের শিরদাঁড়া বিক্রি করে মেরুদণ্ডহীন পাল্টিবাজ নেতা মেদিনীপুরের সভা থেকে আমাকে আক্রমণ করছে। কি বলছে? তোলাবাজ ভাইপো হাঁটাও। আরে নারদায় তো তোমাকে খবরের কাগজ মুড়ি দিয়ে টাকা নিতে তোমায় দেখা গেছে, তোলাবাজ তো তুমি। আর তোলাবাজ ভাইপো হাঁটাও, সারদায় তো তোমার নাম রয়েছে, তোলাবাজ তো তুমি। আর তোলাবাজ ভাইপো হাঁটাও। বন্ধু, আমি সারদাতেও নেই, আমি নারদাতেও নেই। আমার পিছনে ইডিও লেগে কাজকলা করবে, আর সিবিআই লেগেও কাজকলা করবে। তোমাদের যা ক্ষমতা আছে করে নাও। টিভির পর্দায় ঘুষ খেতে তোমাদের দেখা যাচ্ছে,
ইডির ভয়ে, সিবিআইয়ের ভয়ে মেরুদণ্ড বিক্রি করে ভারতীয় জনতা পার্টিতে তোমরা যাচ্ছ, আর তোলাবাজ ভাইপো হাঁটাও। যেদিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনাদের সাক্ষী রেখে বলে যাচ্ছি, আপনারা আমায় নির্বাচিত করেছেন, বাড়ি বাড়িতে আমার মা বোনেরা যারা রয়েছে এই ডায়মন্ড হারবারের মাটিতে, আমি মৃত্যুবরণ করতে রাজি আছি, কিন্তু আপনাদের নাম কুলসিত হতে দেবো না। আমার যদি কোথাও কোনো রকম কোনো যোগসূত্র পাও বা প্রমাণ করতে পারো ভাইপো তোলাবাজিতে যুক্ত, আমার পিছনে ইডি লাগাতে হবে না, সিবিআই লাগাতে হবে না, একটা ফাঁসির মঞ্চ তৈরি করবে, আমি নিজে গিয়ে মৃত্যুবরণ করব। চ্যালেঞ্জ করে গেলাম, চ্যালেঞ্জ করে গেলাম। আমার পিছনে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স লাগাতে হবে না, ওসব দেখে আমি ভয় পাই না। বিজেপি ইডি আছে, সিবিআই আছে, ইনকাম ট্যাক্স আছে, অনেক বড় বড় তাবড় তাবড় এজেন্সি আছে। আপনার ক্ষমতা থাকলে আপনি ইনভেস্টিগেশন করুন, দেখান কোথায় ভাইপো যুক্ত, আপনাকে প্রমাণ করতে হবে। এত ভয় কিসের? নাম নিতে পারে না। এক মাসের মধ্যে আপনি বলুন, স্বরাষ্ট্রমন্ত্রী এসছে, দুবার আবার রাজ্যপালকে ঘুরিয়ে নিয়ে গেছে, যে কি করে আবার একটা ঝামেলা করানো যায়। আসছে, যাচ্ছে, খাচ্ছে, যাচ্ছে, চলে যাচ্ছে। এদের খেতে খুব ভালোবাসে এরা, এর বাড়িতে গিয়ে খাচ্ছে, ওর বাড়িতে গিয়ে খাচ্ছে। আরে দিল্লিতে তো এত কৃষক আন্দোলনরত, তাদেরকে তো ঠেঙিয়ে তোমার দিল্লি পুলিশ অবস্থা খারাপ করে দিচ্ছে, 35 জন মারা গেছে। তাদের ওখানে যেতে সাহস হচ্ছে না কেন? তাদের ওখানে যাওয়ার সাহস তো নেই। আর সেই দিল্লি পুলিশের যে মন্ত্রী অমিত শাহ, সেই অমিত শাহ এসে বাংলায় কখনো বাঁকুড়ায় গিয়ে খাচ্ছে, কখনো মেদিনীপুরে গিয়ে খাচ্ছে। আর যাদের বাড়িতে খাচ্ছে তারা আবার কি বলছে, যে আমাদের বাড়িতে খেতে এলো, ভাবলাম একটু সমস্যার কথা জানাবো, না শুনে পালিয়ে গেল। 10টা করে টিভি ক্যামেরা নিয়ে যাচ্ছে, ক্যামেরাগুলো সারা দিন খালি ওই চালাচ্ছে, অমিত শাহ কি দিয়ে খেলো, পোস্তর বড়া, এই তরকারি, 100 গ্রাম ভাত, সারা দিন সকাল থেকে রাত এই চালাচ্ছে। আর দিল্লিতে এত বড় একটা কৃষক আন্দোলন চলছে, জনবিরোধী কৃষি আইনের বিরুদ্ধে, কোনোদিন খবরে আসে না। আপনারা বলুন তো, আজকে সব দিক, আজকে মিডিয়া থেকে শুরু করে আপনারা বলুন, ইন্ডিপেন্ডেন্টলি কেউ কাজ করার সুযোগ পাচ্ছে? স্বাধীনভাবে কেউ কাজ করার সুযোগ পাচ্ছে? কেউ পাচ্ছে না। আমি মিডিয়াকে দোষ দিই না, যদি 4টে নেগেটিভ খবর করে, পরের দিন এদের হাউসের বিরুদ্ধে ইডি সিবিআইকে লাগিয়ে দেয়। তো ইডি সিবিআইকে তো লাগাবেই, এ তো স্বাধীনতার যুদ্ধ থেকেও ভয়ঙ্কর। ইংরেজদের কাছে যেভাবে স্থাবকতা স্বীকার করে ভারতবর্ষের মানুষকে বাঁচতে হয়েছিল, এ তো তার থেকেও ভয়ঙ্কর। বাংলাকে বলছে নরেন্দ্র মোদীর হাতে তুলে দে, মানে দিল্লি থেকে বাংলা চলবে। আমি তো চ্যালেঞ্জ করে গেলাম, ক্ষমতা থাকলে ডায়মন্ড হারবারকে তুলে দেখান, তাহলে বুঝবো। 42টা লোকসভা কেন্দ্র, একটা তুলে দেখান। আর এখানে সুভাষিস চক্রবর্তী রয়েছে, 2019 সালেও এই জেলায় 31টা আসন ছিল, তৃণমূল কংগ্রেস 31টাই পেয়েছিল, 31-0 করেছিল। আর আগামী দিনও 31-0 করবো, আমার দায়িত্ব। আমি দায়িত্ব নিয়ে বলছি, 7-0 তো হবেই ডায়মন্ড হারবারে, ছেড়ে দিন। বাকি যে 24টা সিট আছে সেখানেও এককভাবে জোড়াফুলি ফুটবে, পদ্ম ফুল ফুটবে না, ফুটবে না, ফুটবে না। হঠাৎ করে এত প্রেম, বাবা। বলছো অমিত শাহ আমার দাদা, তাহলে অমিত শাহ তোমার দাদা হলো তোমার ভাইপো কে? অমিত শাহ ছেলে? হ্যাঁ, আমি তো জিজ্ঞেস করতে চাই। 2014 সাল থেকে আমি অমিত শাহর সাথে যোগাযোগে রয়েছি। আপনারা জানেন, এই যে করোনা চলছে, করোনায় অনেক জায়গায় রোগটা ছড়িয়ে পড়েছে। যেমন বম্বের ধারাবি বলে একটা বস্তি রয়েছে, লোকটা ছড়িয়ে পড়েছিল, এখন অনেকটা নিয়ন্ত্রণে। কলকাতায় দেখবেন আমাদের স্প্রেড বেড়েছিল, হাওড়ায় বেড়েছিল। তার কারণ কি? করোনায় 80% কেস, মানে 80% লোক উপসর্গহীন, উপসর্গ নেই এদের, অ্যাসিম্পটোম্যাটিক। আমাদের দলেও কিছু অ্যাসিম্পটোম্যাটিক উপসর্গহীন বেইমানেরা ছিল। এই বেইমানগুলোকে আমরা আইডেন্টিফাই করেছি। 2014 সালে মমতা ব্যানার্জি পর্যবেক্ষক মডেল চালু করলো। দলের নেতাদের দায়িত্ব দেওয়া হলো, কেউ এই জেলার অবজারভার, কেউ সেই জেলার অবজারভার, কেউ অমুক জেলায় যাবে, কেউ তমুক জেলায় যাবে, গিয়ে সংগঠন দেখবে। আমি আপনাকে বলছি, আমি একাধিক নির্বাচনের দায়িত্বে থেকেছি যবে থেকে রাজনীতিতে এসেছি। 2015-য়
বাঁকুড়া পুরুলিয়ার অবজারভার আমাকে করার পরে আমি ওখানে পুরুলিয়া মিউনিসিপ্যালিটি হোক, এদিকে রঘুনাথপুর হোক, ওদিকে বিষ্ণুপুর হোক, সোনামুখী হোক, বাঁকুড়া হোক, প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে আমরা জিতেছিলাম। 16 সালে বিধানসভায় পুরুলিয়ায় 9টা আসনের মধ্যে আমরা 7টাই জিতেছিলাম, আর বাঁকুড়ায় 12টার মধ্যে 8টাই জিতেছিলাম। 19 সালে 14 সালে গিয়ে দেখা করেছে উনি অমিত শাহর সাথে। কি বলেছে? তলায় তলায় বিজেপির হয়ে কাজ করব, চিন্তা করবেন না, অ্যাসিমটোম্যাটিক, উপসর্গহীন। আর 2019-এ সেদিনকে সৌমিত্র খাঁ প্রকাশ্যে স্বীকার করছে যে বিষ্ণুপুরের লোকসভা আসনে শুভেন্দু অধিকারী আমাকে জিতিয়েছে, আর বাকিটা তো তার স্ত্রী এসে আমাকে বলে দিয়েছে। সুতরাং কোথায় কে কি করেছে কি না করেছে তো আমাদের জানা, আমরা আইডেন্টিফাই করে ফেলেছিলাম। বলছে লজ্জা লাগে, তৃণমূল দলটা 21 বছর করেছি। তো তোমার বাবা আর তোমার ভাই তো এখনো তৃণমূল করে, একই বাড়িতে থাকতে লজ্জা লাগে না? নিজের বাড়ির লোককে তো ভাঙিয়ে আনতে পারো না, তুমি বাংলায় পদ্ম ফোটাবে? নিজের বাড়ির লোককে ভাঙিয়ে আনতে পারে না, পাশের বাড়িতে, নিজের বাড়িতে পদ্ম ফোটাতে পারছে না, ও নাকি বাংলায় পদ্ম ফোটাবে। বাবা, অশালীন ভাষা নাকি তার মুখে আসে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি থেকে তিনি আসছেন তো তাই। কিন্তু সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটির লোকটিকে নারদায় টাকা নিতে দেখা যাচ্ছে, সারদায় অভিযুক্ত, রোজভ্যালিতে অভিযুক্ত, একাধিক দুর্নীতিগ্রস্ত মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। পিঠ বাঁচাতে আজকে গেছে, মেরুদণ্ড বিক্রি করে দিয়ে আজকে গেছে, মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করে সওদা করতে আজকে বিজেপির কাছে গেছে। আমি বলি, যে বিজেপিতে যাবি যা বাবা, ভারতীয় ক্রিকেট টিমে যতক্ষণ নন স্ট্রাইকার এন্ডে সচিন তেন্ডুলকার থাকে ততক্ষণ 9টা উইকেট পড়লেও অন্য যে দেশের বিরুদ্ধে খেলা হচ্ছে তার বুকটা ধুরুক 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 করে। এখানে নন স্ট্রাইকার এন্ডে এখনো মমতা ব্যানার্জি রয়েছে, তো যতদিন মমতা ব্যানার্জি আছে ততদিন কে এলো আর কে গেল কিছু যায় আসে না। তো ভালো, তো ভাইরাস মুক্ত হচ্ছে দলটা। আমি তো অনেক আগে চেয়েছিলাম যে আমার দল ভাইরাস মুক্ত হোক, আমাদের দল ভাইরাস মুক্ত হোক। আপনারা বলুন তো, আপনারা কাকে দেখে ভোট দেন? মমতা ব্যানার্জিকে দেখে ভোট দেন কিনা? জোরে হাত তুলে বলুন তো, আওয়াজ তুলে বলুন। আমি ক্যামেরাকে অনুরোধ করব, মিডিয়াকে, আপনারা কাকে দেখে ভোট দেন? আপনারা কাকে দেখে ভোট দেন? বাংলার মানুষের সাথে যারা বেইমানি করবে তাদেরকে আগামী নির্বাচনে জবাব দেবেন কি দেবেন না? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি যারা কুলসিত করেছে, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি যে ভারতীয় জনতা পার্টি ভেঙেছে, সেই বিদ্যাসাগরের মূর্তি ভাঙা দলের সাথে যদি কেউ হাত মেলায়, সেই বিশ্বাসঘাতককে আগামী দিন জবাব দেবেন কি দেবেন না? দেবেন কি দেবেন না? বাংলার মানুষের সাথে যারা ছেলে খেলা করছে, সেই বহিরাগতদের বাংলা থেকে বিদায় দেবেন কি দেবেন না? বাংলা মায়ের সাথে যে বিশ্বাসঘাতকতা করছে, সেই বিশ্বাসঘাতকদের আগামী দিন যোগ্য জবাব দেবেন কি দেবেন না? চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দী। তৈরি থাকো বন্ধু, লড়াইয়ের ময়দানে তো দেখা হবেই। কিন্তু আমি বলে দিয়ে যাচ্ছি আপনাদের সকলকে যে আজকে আপনারা যারা ভাবছেন বিজেপিতে গিয়ে যোগদান করে পিঠ বাঁচিয়ে বাংলার মানুষকে বোকা বানাবো, বাংলার মানুষ অত বোকা নয়। বাংলার মানুষ অত বোকা নয়। বাংলার মানুষ চোখে দেখছে। আজকে আমাদের সরকারের প্রকল্প চলছে দুয়ারে সরকার, দিলীপ ঘোষের গায়ে জ্বালা হচ্ছে, মুকুল বাবুদের গায়ে জ্বালা হচ্ছে। তার কারণ মানুষ পরিষেবা পাচ্ছে। এতে সহ্য হচ্ছে না তো। মানুষ স্বাস্থ্যসাথী কার্ড পাবে, বিনামূল্যে চিকিৎসা করাবে, বিনামূল্যে রেশন পাবে, তাহলে তো মোদিকে ভোট দেবেন। এতে সহ্য হচ্ছে না। আপনারা বলুন, নরেন্দ্র মোদীর সাথে মমতা ব্যানার্জির পার্থক্য কোথায়? নরেন্দ্র মোদী 2016 সালে নোটবন্দি ঘোষণা করেছিল। সেই নোটবন্দি ঘোষণা করার পরে লাইন পড়েছিল, আপনারা দেখেছেন? সব ব্যাংকের বাইরে বাইরে 1 কিলোমিটার 2 কিলোমিটার লম্বা লাইন। আর মমতা ব্যানার্জি দুয়ারে সরকারেও লাইন পড়েছে। সেটা ছিল ভয়ের লাইন, আর আমাদের লাইনটা ভরসার লাইন। সেটা আতঙ্কের লাইন ছিল, আর এই লাইনটা আবেগের লাইন। সেটা দম্ভ এবং উদ্ধত্তের লাইন ছিল, আর এই লাইনটা ভালোবাসা এবং বিনম্রতার লাইন।
মানুষ পরিষেবা পাচ্ছে, সেখানে মানুষের জীবন কেড়ে নিয়েছিল মোদী সরকার। আর এখানে মমতা ব্যানার্জি মানুষের জীবন সুনিশ্চিত করার জন্য স্বাস্থ্য কার্ড মানুষের বাড়িতে বাড়িতে দিচ্ছে। আপনারা বলুন তো, কথায় কথায় যত দোষ, বলে না নন্দ ঘোষ, কথায় আছে না, কোথাও কিছু উন্নয়ন নিয়ে তার মুখে কথা নেই। আপনি আঙ্গুল দিয়ে দেখান না কোথায় রাস্তা হয়নি, আমি করে দেবো। আপনি আঙ্গুল দিয়ে দেখান কোথায় জল প্রয়োজন, আমি করে দেবো। আপনি আঙ্গুল দিয়ে দেখান কোথায় উন্নয়ন দরকার, আমরা চেষ্টা করে দেবো। তা না করে তোলাবাজ ভাইপো হাটাও, বলছে গরু পাচারকারী, কয়লা চোর ভাইপো। আমি এখানে মিডিয়া আছে, আমি অন রেকর্ড বলে দিয়ে যাচ্ছি, ভাই গরু পাচার কোত্থেকে হয়? সীমান্ত দিয়ে হয়, ভারত থেকে বাংলাদেশ। দায়িত্বে কে রয়েছে? বর্ডার সিকিউরিটি ফোর্স। মাথার উপর কে বসে? অমিত শাহ। তাহলে কোন ভাইপো দায়ী? কয়লা পাচার কলিয়ারিগুলো কে রক্ষা করে? সিআইএসএফ। ইসিএল কার আন্ডারে? কোল মিনিস্ট্রি। দায়িত্বে কে? পীযূষ গোয়েল। কোন পার্টি? ভারতীয় জনতা পার্টি। রক্ষায় দায়িত্বে কে আছে? সিআইএসএফ। কার আন্ডারে? স্বরাষ্ট্র মন্ত্রক। নাম কি? অমিত শাহ। তাহলে কোন ভাইপো দায়ী? আরে স্বরাষ্ট্র মন্ত্রক তো আমার কথায় চলবে না, আর আমার কথায় যদি সিআইএসএফ আর সিআরপিএফ আর বিএসএফ কাজ করে, তাহলে অমিত শাহর লজ্জায় পদত্যাগ করা উচিত। করা উচিত নাকি? আপনারা বলুন, গরু পাচার আজকে কে অ্যারেস্ট হয়েছে? বিএসএফ এর কমান্ডেন্ট অ্যারেস্ট হয়েছে। মূল যিনি অভিযুক্ত, তার কোম্পানিতে তার ছেলে চাকরি করত, এটা প্রমাণিত। আজকে ইসিএল এর আধিকারিকরা অ্যারেস্ট হয়েছে কয়লা পাচার স্ক্যামে। তো ইসিএল কার আন্ডারে? সিআইএসএফ কার আন্ডারে? বিএসএফ কার আন্ডারে? সিআরপিএফ কার আন্ডারে? এই সব কটার দায়িত্বে তো অমিত শাহ রয়েছে। আর অমিত শাহর আধিকারিকরা যদি আমার কথা শুনে কাজ করে, তাহলে তো অমিত শাহর লজ্জায় পদত্যাগ করা উচিত। করা উচিত নাকি? তাহলে ভাইপো দায়ী। আমি তো আবার বলে গেলাম, যেদিনকে প্রমাণ করতে পারবেন আমার পিছনে ইডি সিবিআই লাগাতে হবে না, আপনাদের পিছনে একটা করে ইডি টিম যায়, সিবিআই টিম যায়, আর দৌড়ে আপনারা বিজেপিতে ঢুকে যান। আমার পিছনে ইডি সিবিআই লাগাতে হবে না, কেন আমি ওসবে ভয় পাই না। আমার গলাটা কেটে দিলেও নিচে কাটা গলা থেকেও মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে, আমি বেইমানি করতে পারবো না। আমাকে ডাইরেক্ট, যদি আপনার ক্ষমতা থাকে, আপনি ডাইরেক্ট একটা ফাঁসির মঞ্চ করবেন, আমি যাব। আমি যদি দুর্নীতিতে যুক্ত থাকি, এমন দৃষ্টান্তমূলক উদাহরণ আপনারা দিন যাতে 100 বছর কেউ দুর্নীতি করার আগে 50 বার ভাবে। আমি তো ওপেন চ্যালেঞ্জ করে দিয়ে যাচ্ছি। ক্ষমতা আছে? পদ্ম ফোটাবেন? কে পদ্ম ফোটাবে? আর তৃণমূল থেকে 4টে খুচরো নেতা ভাঙিয়ে নিয়ে চলে গেলে কি তৃণমূল শেষ? আরে তৃণমূল ঘাস ফুলের দল রে, ঘাস যত কাটবে ঘাস তত বাড়বে, ঘাস কেটে শেষ করা যায় না। ওই 4 দিন পদ্ম ফুলটাকে মাটিতে রাখলে শুকিয়ে যায়, আর ঘাস কেটে কোনোদিন শেষ করা যায় না, যত কাটবে তত বাড়বে। কি ঠিক বলছি? আপনারা তৈরি? এদিকে আমার মায়েরা তৈরি? 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 লড়াইয়ের ময়দানে দেখা হবে, দেখা হবে। এই লড়াই আমরা জিতবো, বাংলা জিতবে, ডায়মন্ড হারবার জিতবে, এই মাটি জিতবে, দক্ষিণ 24 পরগনা জিতবে, বাংলা জিতবে, রবীন্দ্রনাথ জিতবে, নজরুল জিতবে, বিবেকানন্দ জিতবে, নেতাজি সুভাষচন্দ্র বসু জিতবে। জিতবে তো? বিজেপির সর্বভারতীয় সভাপতি আর রাজ্য সভাপতি কয়েকদিন আগে আবার বলেছে বাংলায় বাঙালিদের অবদান নেই। তাকে অবদানটা আমি একটু স্মরণ করিয়ে দিই। বাংলায় যদি বাঙালিরা যদি না থাকতো ভারতবর্ষে, তাহলে ভারতবর্ষে স্বামী বিবেকানন্দের মতো লোক তোমরা খুঁজে পেতে না, যে সর্বধর্ম সমন্বয়ের কথা গিয়ে বিশ্ব ধর্ম সম্মেলনে বলে ভারতবর্ষে বাংলার নামটা উঁচু করেছে। নেতাজি সুভাষচন্দ্র বসু যদি না থাকতো, তাহলে আজাদ হিন্দ ফৌজ তৈরি করে ব্রিটিশদের ভিত নড়িয়ে দেওয়ার মতো বাঙালি তোমরা খুঁজে পেতে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি না থাকতো, তাহলে আজকে ছোট্ট মেয়েগুলোর কোনো ভবিষ্যৎ থাকতো না। রামমোহন রায় যদি না থাকতো, তাহলে আমার বাবা মারা গেলে বা আপনার বাবা মারা গেলে আজও আমার মাকে বা আপনার মাকে সেই চিতায়
মৃত্যুবরণ করতে হতো ঝাঁপিয়ে। আর মমতা ব্যানার্জি যদি না থাকতো, আজকে 34 বছর সিপিএমের স্থাবকতায় তাদের বন্দুকের নলের নিচে আর বোমার আঘাতে আজকে আমাদের বেঁচে থাকতে হতো। তাই স্মরণ করিয়ে দিই তাদের, যারা বলে যে বাংলায় বাঙালিদের কোনো অবদান নেই। বাংলা কি জিনিস আর বাঙালি কি জিনিস, তোমাদের কড়ায় গন্ডায় আগামী দিন জবাব দেবো, এবং তৈরি থাকো। আমি আবার বলে যাচ্ছি, এই ডায়মন্ড হারবারের মাটি থেকে তোমরা প্রশ্ন করেছিল তো, ডায়মন্ড হারবার থেকে, আমি সেই জন্য জবাবটাও ডায়মন্ড হারবারে দিলাম। লাইট হাউস মাঠে মিটিং করে, আপনারা দেখুন, একদিকে কুলপির বর্ডার, যাতে দুদিক থেকে লোক আসতে পারে। আচ্ছা, মিটিং করলে ডায়মন্ড হারবারের মিডিলে কর, নামতলায় কর, বজবজে কর, বিষ্ণুপুরে কর, সাতগাছি, লোক নেই তো, বুথে 10টা লোক পাবেন না। আচ্ছা, তোমাদের যদি বুথে বসার লোক না থাকে, অভিষেক ব্যানার্জি দায়ী। আমি কি করতে পারি? আমাদের ছেলেরা তো বিজেপির রিলিভার আর বুথ এজেন্ট হয়ে বুথে বসতে পারবে না, বিজেপির ঝান্ডা নিয়ে মিটিং করতে পারবে না। এই ঝান্ডার সাথে তো রক্ত লাগানো। অনেকে বলে মমতা ব্যানার্জিও বিজেপির হাত ধরেছিল। হ্যাঁ, মমতা ব্যানার্জি বিজেপির হাত ধরেছিল, সেটা অটল বিহারী বাজপেয়ীর বিজেপি ছিল। সেই বিজেপিতে 2002-এর রক্ত ছিল না। বলে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে এসেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাসঘাতক। আরে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের থেকেই তিরঙ্গাটা কেড়ে নিয়েছিল রে, একমাত্র দল যে নিজের দল তৈরি করে বাংলায় সিপিএমকে হাঁটিয়ে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা করেছে। বুকের পাটা থাকলে নিজের দল করে দেখাও না, বিজেপির সাথে লড়াই থাকলে। লড়াই তো আদর্শের লড়াই, লড়াই তো ব্যক্তিকেন্দ্রিক হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধদেব বাবুকে পছন্দ না তা তো নয়, আদর্শের বিরুদ্ধে লড়াই, ভিন্ন রাজনৈতিক মতাদর্শের লড়াই। আমার সিপিএমকে পছন্দ না, আমি মরে গেলেও সিপিএম এর সাথে হাত মেলাবো না। আমার নরেন্দ্র মোদীর বিজেপিকে পছন্দ নয়, আমি মরে গেলেও বিজেপির সাথে হাত মেলাবো না। এই নেতারাই তো 6 মাস আগে বলেছে বিজেপি হাটাও, দেশ বাঁচাও। এই নেতারাই তো 1 বছর আগে বলেছে 2019 বিজেপি ফিনিশ। এই নেতারাই তো বলেছে বিজেপি অবাঙালিদের দল, বাংলা পড়তে জানে না, লিখতে জানে না, বসতে জানে না। আর এখন বিজেপির দলে হাত মিলিয়ে বড় বড় বুলি বলা হচ্ছে, বড় বড় কথা। মমতা বন্দ্যোপাধ্যায় এই করেনি, তাই করেনি। আরে মমতা বন্দ্যোপাধ্যায় নোকের যোগ্য হতে তোমাদের 7বার জন্ম নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর সাথে লড়াই করতে গিয়ে কংগ্রেস থেকে বেরিয়ে এসে বিজেপির হাত ধরেনি। মমতা ব্যানার্জি নিজের দল তৈরি করেছে, যেই দলের নাম তৃণমূল কংগ্রেস, যেই দল আজকে 10 কোটি মানুষের জীবনের উন্নয়নের ধারাকে পরিচালনা করছে। এবং আপনাদেরকে আমি বলে দিয়ে যাচ্ছি, আপনারা কোনোভাবে বিচলিত হবেন না। কারণ ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে, ক্ষোভ বিক্ষোভের বহিঃপ্রকাশ ইভিএমে হবে, আর অন্য কোনোভাবে হবে না। এটা আপনাদের সকলকে আমাকে কথা দিতে হবে। কথা দিচ্ছেন? এবং লড়াইটা আমরা তো বুঝে নেবো, যতদিন আমি আছি কড়ায় গন্ডায় মাঠে ময়দানে আমরা থাকবো, লড়াই বুঝে নেবো। কে কোথায় আছে আর কে কোথায় থাকবে, সে তো লড়াইয়ের ময়দানে রাজনৈতিকভাবে লড়াই তৃণমূল কংগ্রেস লড়তে প্রস্তুত। আমি তাই সকলকে বলবো, আপনারা ধৈর্য ধরে, আমাদের মা বোনেদের বলবো যে আজকে আপনারা দেখেছেন যে নরেন্দ্র মোদী সরকার আসার ফলে আজকে দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি কোথায় গিয়ে পৌঁছেছে। আলু, পেঁয়াজ, আদা, আজকে জিরাতে জিএসটি করে দিয়েছে 18%, আর হিরেতে জিএসটি করে দিয়েছে 3%। এই হচ্ছে নরেন্দ্র মোদীর সরকার। আপনাকে তো বুঝতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় একটা 5 ফুট 2 ইঞ্চি হাইটের মহিলা, হাওয়াই চপ্পল পরে, সাদা শাড়ি পরে, কালীঘাটে টালির চালের বাড়িতে থাকে। তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি, একাধিক রাজ্যের চিফ মিনিস্টার, ইডি, সিবিআই, যত সংস্থা আছে সবাইকে লাগিয়ে দিচ্ছে। কিন্তু এই লড়াই বাংলা জিতবে, এ লড়াই মামাটি মানুষ জিতবে, এ লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে, এ লড়াই তৃণমূল কংগ্রেস জিতবে। এটা আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি। বাংলাকে হারানো, বাংলা গুজরাট নয়, বাংলা মধ্যপ্রদেশ নয়, বাংলাকে হারানো অত সোজা না। 10 দিন আগে এক কথা বললাম, 10 বছর ক্ষমতায় থেকে, মন্ত্রিত্বে থেকে, পাল্টিবাজি করে মেরুদণ্ডটা বিক্রি করে দিয়ে, তুমিও মানুষ আমিও মানুষ, আমার সাথে তোমার তফাৎটা কোথায় জানো? মেরুদণ্ডে। আমার মেরুদণ্ড রয়েছে, তোমার মেরুদণ্ড নেই। তৃণমূল কংগ্রেসটা করতে গেলে বুকের দম লাগে। বুকের দম না থাকলে রিটায়ার্ড হার্ট করে বাড়িতে ঢুকে যাও শাড়ি আর চুড়ি পরে। বড় বড় কথা বলতে হবে না। আগামী দিন লড়াই তৃণমূল কংগ্রেসই জিতবে। এবং আমি আবার আপনাদের সকলকে বলে দিয়ে যাচ্ছি যে আগামী দিন আমাদের এই রাজনৈতিক কর্মসূচি চলবে। আগামী দিন
মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং জোড়া ফুলকে সামনে রেখে নেত্রী যাকেই প্রার্থী করবে, এই জেলা থেকে 31টি আসনে 31 জনকে জেতানোর দায়িত্ব আমাদের সকলের। এবং ডায়মন্ড হারবার 2019-এও এই জেলায় 1 নম্বরে ছিল, আগামী দিনও এই 7টা বিধানসভা থেকে 1 নম্বরে আপনারা থাকবেন। পরবর্তী 5 বছর উন্নয়নের নিরিখে ডায়মন্ড হারবারকে 1 নম্বর রাখার দায়িত্বটা আমার। এটা আমি সকলকে আপনাদের বলে দিয়ে যাব। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি সকলকে বলবো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বছরের সকলকে শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জননেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, বন্দে মাতরম।